2021 নির্বাচনটা কিসের নিরিখে হয়েছে ভাই? জোরে বলে। এনআরসি থেকেও সিএ, দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে, দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে, এই জন্য বলতে হয়েছে। আমি আপনাদের বলি, এবার আমাদেরকে কেমন ভুল বুঝিয়েছে দেখুন। 21-এর আগে 10 বছর, তারা 10 বছর ক্ষমতায় ছিল, এমন দীর্ঘকালীন ফায়দা পাবে এমন কোনো প্রজেক্ট সরকারের আমলে হয়েছে? একটা নতুন কারখানা তৈরি হয়েছে, উল্টে কারখানা বন্ধ হয়েছে। হলদিয়া সিটি সেন্টারে চলে যান, হলদিয়া আশপাশে কারখানা বন্ধ হয়ে তুলে নিয়ে চলে গেছে, নতুন কোনো কারখানা হয়নি। এমন কোনো প্রকল্প আসেনি যেটা নিরিখে ভোটটা আমি দেব শাসককে, তৃণমূলকে। আসতে বাপ, আসতে বাপ, আসতে একটু একটু ভাই, একটু সরে আসো তো তোমরা, এই দিকটা একটু পিছিয়ে আসো তো, ওখানে যারা বসে আছে একটু একটু পিছিয়ে আসো, মুরব্বী একটু পিছিয়ে আসো। সময় শর্ট, আমি কয়েকটা কথা বলে মাথায় ঠান্ডা করে ঢুকিয়ে নিই। কিসের নিরিখে ভোট দেবে? কোনো নিরিখ নাই। এটার পরিবর্তে ভোট দিন, কোনো চাওয়ার জায়গা নাই। তাহলে কি করলো বিজেপি আর তৃণমূল? কি আলাদা মনে হয়? আলাদা মনে হয়? ওপরে সব মিলে আছে, আর তলায় বিজেপির কর্মীরা মার খেয়ে মরে যাচ্ছে। বিজেপির যারা তৃণমূলের অত্যাচারে বিজেপি করেছিলেন তাদেরকে বলবো, আসুন আইএসএফ এর ছায়া তলে আসুন, আইএসএফ হক প্রতিষ্ঠা করতে পারবে। দেখেছেন আপনাদের শুভেন্দু বাবু মমতা ব্যানার্জির সাথে বসে চা খেয়েছে, আর আইএসএফ এর নওশাদ সিদ্দিকী কিন্তু মমতা ব্যানার্জির ছাওয়া মারায়নি। কারণ ভোটের পরে আইএসএফ এর কর্মীদের উপরে যে অত্যাচার হয়েছে, মনে করে আগে আইএসএফ এর কর্মীদের অত্যাচার যেটা হয়েছে ক্ষতিপূরণ মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিক, কারণ শাসক দল দ্বারা অত্যাচারিত হয়েছে, তারপরে চা খাওয়ার ব্যবস্থা করব আমি ভাববো। তাই শুভেন্দু বাবু তার কর্মীদেরকে যেভাবে অত্যাচার হলো, তিনি সে কথা সব ভুলে গিয়ে চা খেতে পৌঁছে গেলেন। আমি বিজেপির কর্মীদের মাইকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বলছি, আসুন আইএসএফের ছায়াতলে, হকের লড়াইয়ে আমরা আছি, আমরা হক প্রতিষ্ঠার জন্য আছি, মানুষের অধিকার নিয়ে লড়াই করছি। আর আমাদের এই অধিকারের লড়াইয়ে যদি আমাদের কার উপরে কেউ আক্রমণ করে, তার সাথে বসে চা খাওয়ার মতো আইএসএফ এটা কাজ করে না। আইএসএফ আইনের মাধ্যমে কোর্টে কেস করেছি, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার জন্য কোর্টে কেস করি, তার মাধ্যমে বুঝে নেব। বিজেপি তৃণমূল একটা বাইনারি তৈরি করেছিল, বিজেপি তৃণমূল ছাড়া কোনো পার্টি ছিল না বলে সিএ এনআরসির ভয় দেখিয়েছে। আমি প্রথমে এনআরসির ভয়টা তো মুসলমানরা বেশি পেয়েছে, আমি ভয়টা কাটিয়ে দিই। এই পাশে কি কবরস্থান নাকি? কবরস্থান কোথায় আছে? বেশ ভালো কথা। বয়স কত বাপ আপনার? কত? 60। এখানে আমাদের বয়স্ক লোক কি আছে একটু বেশি? বাপ বয়স কত? 65 বছর বয়স। 70-এর আশপাশে কারণ আর ভালো হবে দেখাতে। কত? 72। বা 72 মানে দেশ স্বাধীন হওয়ার 3 বছর পরেই জন্ম ওনার হয়েছে, 1950 সালের আশপাশে হয়েছে। আমি উনাকে দিয়ে বলি, বা আপনি সরে আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, এই ভয়টাকে কাটিয়ে দিই আপনাকে দিয়ে, ভয়টা কাটিয়ে দিই আপনাদের। আপনার নামটা একটু বলুন তো। হাসান বাসরি নায়েক। হাসান বাসরি নায়েক, বিশাল বড় নাম। কোথায় বাড়ি? নাবালবার গ্রামে। আপনার আব্বা বেঁচে আছেন? আমার আব্বার ইন্তেকাল হয়েছে। ওনার কবর কোথায়? আমাদের গ্রামে। গ্রামের নাম বলেন? নারায়ণ পাকুড়া, পার্শ্ববর্তী গ্রাম। কবরস্থানটা দেখালে দেখ, আমি আপনার আব্বার কবরস্থানটা আমাকে দেখাতে পারবেন তো? প্রয়োজনে আপনার আব্বার হাড়গোড় তুলে কিন্তু ডিএনএ আমি টেস্ট করবো, দেখাতে পারবেন? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ দেখাতে পারবো, একদম কনফিডেন্সের সাথে। এবার বুঝিয়ে দিই, 1950 সালে ইনার জন্ম। ইনার আব্বার আমি 30 বছর পরে আমি ধরছি বিবাহিত হয়েছে, জন্ম হয়েছে, জন্ম। তাহলে ইনার আব্বার বয়স কত? 1920। দেশ স্বাধীন কবে হয়েছে? 1947। অসমে এনআরসির কাগজ কি চেয়েছে? 1971 সালের আগে যাদের কাগজ থাকবে তারা এনআরসিতে সব থেকে যাবে। 1971 সালের আগে যারা দেখাতে পারবে না তাদের নাম হয়তো কাটা যেতে পারে, অনেক কিছু। তো পশ্চিমবাংলা আমি ইনাকে দিয়ে বলছি, ইনার ভয় পাওয়ার আর কোনো জায়গা আছে? ইনার বাপের জন্ম দেশ স্বাধীন হওয়ার আগে, ইনার ঘরে যে দলিল আছে দেশ স্বাধীন হওয়ার আগে, ইনাকে এসিএ এনআরসি করে বিজেপির বাপের ক্ষমতা আছে দেশ থেকে তাড়ানোর? আছে? শুধু ভুল বুঝিয়ে রাখা হচ্ছে। ইনার ঠিক আছে, আসুন, ইনার পদ্মাদুর কবরও তো এই কবরস্থানে আছে। কি গো বাপ, তোমার পদ্মাদুর কবরও তো এই কবরস্থানে আছে। তার দাদুর কবর এই কবরস্থানে আছে না নেই ভাই? আমরা যারা মুসলিম সম্প্রদায়ের আছি, আমরা ইনার দাদু কি বেড়াটোপকে বাংলাদেশ থেকে এসেছে? কবরস্থানে কবর আছে, তার দাদু কবরস্থানে, আমাদের সবার দাদুর কবরস্থানে আছে। তারা দেশ স্বাধীনের আগে থেকে তারা ওখানে শুয়ে আছে। তো আপনারা যারা ভয় পাওয়ার, তাহলে কোথায়? আমি তো ভয় পাই না সিএ নিয়ে,
আমি একটুও ভয় পাই না, কারণ আমার কাছ থেকে কাগজ চাইতে এলে আগে আমার পদ্মাদুর কাগজটা দেখাবো। দেখে নাও, শুয়ে আছে, স্বাধীনতা সংগ্রামী ছিল, দেশকে স্বাধীন করার জন্য তিনি লড়াই করেছিলেন। তিনার জন্ম কত সালে দেখুন, কত সালে মৃত্যু, তার ডিএনএ টেস্ট করে দরকার লাগলে দেখে নিন, ওটাই সব থেকে বড় আমার সার্টিফিকেট। আপনারাও যারা ভয় পাচ্ছেন, আপনারাও আজকের পর থেকে যদি কেউ কাগজ চাই, বলবেন চ কবরস্থানে যাবি, আমার ওই দেখ পদ্মাদু শুয়ে আছে, ওর কাগজটা তুই আগে নে, ওটাই আমার সার্টিফিকেট। খামাখাই ভোটের রাজনীতি করার জন্য, ভোটের রাজনীতি করার জন্য একদম সেই সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। বিজেপি মিটিং করে বলছে এনআরসি করে তাড়িয়ে দেবো, সিএ করে তাড়িয়ে দেবো, ওই জায়গায় আবার তৃণমূল মঞ্চ বেঁধে কি বলছে, এনআরসি সিএ হতে দেব না। আমার প্রশ্ন, যদি সত্যিকারে তুমি সিএ হতে দেবে না, যখন বিধান লোকসভাতে সিএ এর বিল পাস হচ্ছিল, তখন আপনাদের আমাদের রাজ্যের এমপিগুলো অনুপস্থিত ছিল কেন ভাই? তাই সজাগ থাকবেন। আমাদের কি ভুল আছে? নাম ভুল আছে, মোল্লা আব্দুল করিম, আধার কার্ডে ভোটার কার্ডে আব্দুল করিম মোল্লা, স্কুল সার্টিফিকেটে করিম আব্দুল মোল্লা, যার যে কটা কাগজ তার সে রকম নাম। এগুলো বলবো, আপনারা ঠিক করে নেবেন। এনআরসি সিএ ভয় পাওয়ার কোনো দরকার নেই। আজকের পর থেকে যদি আপনাদেরকে সিএ এর কেউ বেশি ভয় দেখায়, সুজা সাপটা তাদের মুখে বলে দেবেন, চলে যা ফুরফুরা শরীফে। আমাদের পীরজাদা ভাই, আমাদের ইন্ডিয়ান চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক অমিত শাহজির কথাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেস করেছে। তোদের অমিত শাহজিকে, মমতা ব্যানার্জির বন্ধু অমিত শাহজিকে বলতে বল, আগে নওশাদ সিদ্দিকীর কেসটা সুপ্রিম কোর্টে হারাতে, তারপরে বাংলায় সিএ এনে ভাববি। মমতা ব্যানার্জির বন্ধু নইতে কি শত্রু নাকি? নবান্নের 14 মিনিট, নবান্নের 14 তলায় প্রায় 14 মিনিট দরজা বন্ধ করে কি গল্প করছিল ওনারা? হ্যাঁ, আর নওশাদ আর আইএসএফ নাকি বিজেপির দালাল। কে বিজেপির দালাল আমরা জানতে বাকি আছে। যে অসমের মুখ্যমন্ত্রী অসমে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, তাকে নিয়ে দার্জিলিংয়ে 2 ঘন্টা ধরে কোন ব্র্যান্ডের চা খেলেন ভাই আপনারা? দিদি, কোন ব্র্যান্ডের চা খেয়েছেন আপনারা? 2 ঘন্টা টাইম লাগলো দরজা বন্ধ করে। সেখানে আমাদের এখন উপরাষ্ট্রপতি, আমাদের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় সাহেব তো ছিলেন। কি গল্প করছিলেন আপনারা? স্বামী সুব্রমণিয়াম, যিনি ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা বলছেন মুসলমানদেরকে, নবান্নে নিয়ে এসে তার সাথে কি গল্প করছিলেন? মোহন ভাগবতজি, আরএসএস এর যিনি চিফ, তাকে কেশিয়ারিতে ফুল মিষ্টিকে পাঠিয়েছিল ভাই। মোদি বাবুর জন্মদিনে ফলকে পাঠায়, আমকে পাঠায়। তাহলে বিজেপির দালাল কে? মাথায় যেন ঢুকে থাকে। যাক, শেষ করছি, শেষ করার দিকে এসছি। 2-3টে কথা। একটা হচ্ছে সৌজন্যতা রাজনীতি করবেন। মমতা ব্যানার্জি, শুভেন্দু বাবু অনেক তর্ক বিতর্ক করে, দিনের শেষে তারা আমরা কি দেখলাম, বিধানসভাতে চা খাচ্ছে। তাহলে নাবালবার গ্রামে যার যে রাজনৈতিক পরিচয় থাকুক না কেন, যার যেটা ভালো লাগবে করবে, তারা এক চায়ের দোকানে বসে চা খেতে পাচ্ছে না কেন? কে লাগিয়ে দিচ্ছে একটু দেখতে হবে। সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জি একটা ছবি আছে, এক টেবিলে বসে গল্প করছে। তাহলে আপনাদের চায়ের দোকানে আপনারা বসে একসাথে চা খেতে পাচ্ছেন না কেন? ভিন্ন রাজনৈতিক মতের মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, অনেক রাজনৈতিক কর্মীরা আছেন, প্রত্যেকে একটু সজাগ থাকুন। নেতাদের ছেলেরা বিদেশে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আর বুথ লেভেলের নেতারা লোকাল কোর্ট কোথায় ভাই আপনাদের? তমলুক কোর্ট আর বাড়ি করছে না? এটা মাথায় রাখবেন, আপনাদের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে। আজকের পর থেকে আইএসএফ সহ তৃণমূলের কর্মী, বিজেপি যারা আছেন দূরের কাছে, প্রত্যেককে বলবো, যদি আপনাদের ঊর্ধ্বতন নেতারা বলে এটা কর সেটা কর, দেখে নিচ্ছি, আগে বলবেন দাদা দিদি আপনি এসে দুঘা বৌনি করুন, আমরা 4 ঘা দেবো। তখন দেখবেন কোনো ব্যাটাকে খুঁজে পাবেন না। ও যা কেস খাবে শুধু বুথের লোকেরা কেস খাবে, বুথের লোকেরা মাথা ফাটাফাটি করবে, কাকার ছেলে, মামার ছেলে, জ্যাঠার ছেলে, চাচার ছেলে, ফুফুর ছেলে, মাসির ছেলে মারপিট করবে, ও হতে দেওয়া যাবে না। বুথের প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীকে বলবো সজাগ হন, কোনো রকম ভাবে অশান্তিতে আপনারা অশান্তির ফাঁদে পা দেবেন না।